জয় হিন্দ। তো আজকে আমরা এমার্জেন্সি সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেই আমাদের জানা দরকার যে এমার্জেন্সি কি, ঠিক আছে, এবং কোন এমার্জেন্সি সম্পর্কে এবার আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা আমাদের আগে জেনে নেওয়া দরকার। তো এমার্জেন্সি হচ্ছে একটা তোমার জরুরি অবস্থা, রাইট? তো যে কোনো সিচুয়েশনে এমার্জেন্সি হতে পারে। যেমন ধরো, সবচেয়ে যদি সিম্পল উদাহরণ ধরি, তুমি সকালবেলায় ঘুম থেকে উঠেছো, ঘুম থেকে ওঠার পরে জোর প্রেসারে এসছে, দৌড়ে দৌড়ে গেলে তুমি বাথরুমে, বাথরুমে গিয়ে দেখছো অলরেডি কেউ একজন বাথরুমে বসে রয়েছে। ধর তোমার ভাই অলরেডি তোমার বাথরুমে গিয়ে আগে থেকে বসে রয়েছে। তুমি জানো ভাই একবার বাথরুমে ঢুকলে 1 ঘন্টার নিচে বেরোয় না। তো তখন তুমি কি করবে? তোমার যদি জোর প্রেসার এসছে, বাথরুমে নক করবে, ভাই ভাই একটু জলদি বেরো, আজকে মতো জোর প্রেসার এসছে। তোর ভাই তখন বলে আসছে, দাঁড়া। তো কি করবে? ভাই একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবে সেদিকে এবং তুমি বাথরুমে ঢুকে যাবে। তো এটাও একটা এমার্জেন্সি, রাইট? যে তোমার ভাই যতক্ষণ সময় নেয় বাথরুমে তার থেকে কম সময়ের মধ্যে বেরিয়ে চলে আসলো। তারপর ধরো তুমি কোথাও রাস্তায় যাচ্ছ, সেখানে তোমার ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে রয়েছে, রেড সিগন্যাল রয়েছে, ঠিক আছে, তুমি সেখানে একদম দাঁড়িয়ে রয়েছো, রেড সিগন্যাল, তুমি দাঁড়িয়ে রয়েছো। কিন্তু পাশ থেকে দেখতে পাচ্ছ একটা অ্যাম্বুলেন্স সাইরেন বাজাতে বাজাতে বেরিয়ে চলে যাচ্ছে। না তাকে পুলিশ আটকাচ্ছে, না তার কোনো ফাইন হবে, বরঞ্চ পুলিশ তাকে রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে যে চলে যাওয়ার জন্য। কিন্তু তুমি কিন্তু ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে রয়েছো। তো এটাও একটা এমার্জেন্সি সিচুয়েশন। ওকে। কোনো হসপিটালে যদি তুমি কখনো যাও, দেখতেই পাবে হসপিটালে একটা সেকশনই থাকে যেখানে লেখা থাকে এমার্জেন্সি সেকশন। তো সেখানে কি হয়, যে কোনো সময় কোনো পেশেন্ট যদি যায় ক্রিটিক্যাল কন্ডিশন নিয়ে, ধরো কারো মাথা ফেটে গিয়েছে, রক্ত বেরিয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে, কেউ অ্যাক্সিডেন্ট করেছে, কেউ আগুনে পড়ে গেছে, এই সমস্ত সিচুয়েশনে কি হয়, তার ইমিডিয়েট চিকিৎসা দরকার হবে, রাইট? তো সেক্ষেত্রে কি হবে, এমার্জেন্সি সেকশন তাকে প্রথমেই ভর্তি করে নেওয়া হবে এবং তার চিকিৎসা শুরু হবে, এবং পরে তার বিশেষ যে সমস্ত কাজকর্মগুলো থাকে হসপিটালের ফর্মালিটিস থাকে সেগুলো করবে। কিন্তু প্রথমে কি দরকার, তার চিকিৎসা দরকার। তো সেই জন্য আগে তাকে এমার্জেন্সি বিভাগে তাকে ভর্তি করে নেওয়া হবে। তো এই দেখো, যে কোনো সিচুয়েশনে যদি দেখি যে এমার্জেন্সি এমনই একটা সিচুয়েশন যেটা কিন্তু একটা বিশেষ অবস্থা, তোমার নর্মাল অবস্থায় যে সমস্ত রুলস রেগুলেশন রয়েছে সেগুলো কিন্তু বাইপাস করে যাচ্ছে কে, এমার্জেন্সি সিচুয়েশন। সেটা তোমার সকালবেলাকার তোমার প্রেশারই হোক, বা তোমার ট্রাফিক সিগন্যালই হোক, বা হসপিটালের রুলস রেগুলেশনই হোক, যে কোনো সিচুয়েশনে কিন্তু এমার্জেন্সি একটা এমনই সিচুয়েশন যেটা কিনা তোমার নর্মাল যে লাইফস্টাইল, নর্মাল যে তোমার নিয়ম কানুন, সেগুলোকে কিন্তু বাইপাস করে যায়। বোঝা গেল? তো এটাই হচ্ছে এমার্জেন্সি। এখন কথা হচ্ছে তাহলে আমরা কোন এমার্জেন্সি সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ভারতের যে পলিটিক্যাল সিস্টেম রয়েছে, ভারতের যে রাজনৈতিক যে ব্যবস্থা রয়েছে, সেই রাজনৈতিক ব্যবস্থার এমার্জেন্সি সিচুয়েশনে কি হতে পারে সেটা আমরা আলোচনা করব। তো ভারতের যে রাজনৈতিক অবস্থা, সেক্ষেত্রে কি এমার্জেন্সি হতে পারে সেটা আমরা প্রথমে দেখে নিই। ধরো ভারতবর্ষের মধ্যে হঠাৎ করে কোনো বিদেশি শক্তি অ্যাটাক করে দিয়েছে, কথার কথা বলে দিলাম, ধরো পাকিস্তান অ্যাটাক করেছে ভারতবর্ষে কোনো একটা অঞ্চলে, ঠিক আছে। তো এই সময়টা কি, যখনই অ্যাটাক করবে, এই সিচুয়েশনটা কিন্তু ভারতের জন্য একটা এমার্জেন্সি সিচুয়েশন, ঠিক আছে। বা কোনো একটা জায়গায় ধরো বিশাল দাঙ্গা শুরু হয়ে গেছে, প্রচন্ড দাঙ্গা শুরু হয়েছে, এটা কিনা তো কন্ট্রোল করা যাচ্ছে না। তো এরকম বিশাল দাঙ্গা যখন শুরু হয়ে যাবে, সেই সিচুয়েশনটা কিন্তু একটা তোমার এমার্জেন্সি, ঠিক আছে। তো এরকম বিভিন্ন রকম সিচুয়েশন রয়েছে ভারতবর্ষের মধ্যে, যেখানে কিনা যখন যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়, তো নর্মাল যে রাজনৈতিক ব্যবস্থা, নর্মাল রাজনৈতিক ব্যবস্থা কি হয়েছে, ভারতের যে সমস্ত, ভারতে তুমি যদি দেখো একটা সেন্ট্রাল গভর্নমেন্ট থাকে আর তোমার স্টেট গভর্নমেন্ট রয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে কিছু পাওয়ার রয়েছে, কিছু তোমার আইন বানানোর পাওয়ার রয়েছে। স্টেট গভর্নমেন্টের হাতে কিছু পাওয়ার রয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট সবসময় তোমার এক্সটার্নাল যে সমস্ত তোমার মিলিটারি ফোর্স রয়েছে, বিদেশের সঙ্গে তোমার যে সমস্ত মিটিং বাগারা রয়েছে, সেগুলোকে দেখাশোনা করে কি সেন্ট্রাল গভর্নমেন্ট। ঠিক স্টেট গভর্নমেন্ট কি করে, তার নিজের রাজ্যের যে সমস্ত ব্যাপার স্যাপার গুলো ঘটে সেগুলোকে নিয়ে তোমার যে সেগুলোকে দেখাশোনা করে কি স্টেট গভর্নমেন্ট। কিন্তু যখনই কোনো এমার্জেন্সি সিচুয়েশন হবে, তখন এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের যে নর্মাল যে পাওয়ার, সেই পাওয়ারের মধ্যেও চেঞ্জ হয়ে যায়, মানে সেই পাওয়ারকে বাইপাস করা হয়। সেজন্যই বলা হয় এটা তোমার এমার্জেন্সি, দেশের একটা এমার্জেন্সি রয়েছে, ঠিক আছে। তো এই যে ভারতের যে সাংবিধানিক যে এমার্জেন্সি, সেই সাংবিধানিক এমার্জেন্সিকে 3টে ক্যাটাগরিতে ভাগ করা যায়। চলো আমরা দেখে নিই সেগুলো কি কি।
তো বেসিক্যালি তিনটে ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটাকে বলা হয় ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি, আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। ওকে, তো ন্যাশনাল এমার্জেন্সি কি? ন্যাশনাল এমার্জেন্সি হচ্ছে ধরো ভারতবর্ষের কোনো তোমার প্রান্তে হঠাৎ করে কোনো বিদেশি শক্তি যদি আক্রমণ করে, ঠিক আছে, সেক্ষেত্রে তোমার সেটা ন্যাশনাল এমার্জেন্সি ক্যাটাগরিতে ফেলা হয়। অথবা ধরো কোনো একটা বিশেষ পার্টে বিশাল তোমার দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে গেছে, সেক্ষেত্রেও সেটাকে তোমার ন্যাশনাল এমার্জেন্সির মধ্যে ফেলা হবে। বা ধরো কোনো একটা জায়গায় ধরো হঠাৎ করে কোনো যুদ্ধ হতে পারে, এরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করা যেতে পারে। স্টেট এমার্জেন্সি কি হয়? স্টেট এমার্জেন্সি আর একটা নামই হচ্ছে তোমার প্রেসিডেন্সিয়াল রুল বা রাষ্ট্রপতি শাসন। ঠিক আছে, যদি রাজ্য সরকার যদি ঠিকঠাক ভাবে না চালাতে পারে কখনো রাজ্য, সেক্ষেত্রে কিন্তু স্টেট এমার্জেন্সি ঘোষণা করা হবে। আমরা ডিটেলসে আসছি কোন কোন পরিস্থিতিতে। এই তো নয় যে সকালবেলায় ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠেই তোমার প্রেসিডেন্টকে মনে হয়ে গেল চলো আজকে আমি এই স্টেটে রাষ্ট্রপতি শাসন লাগিয়ে দিই, এরকম হতে পারে না। নিশ্চয়ই কোনো রকম প্রভিশন রয়েছে, কনস্টিটিউশন অলরেডি প্রিডিফাইন্ড রয়েছে, সেই রকম রুলস রেগুলেশনের থ্রু দিয়ে আমরা প্রেসিডেন্সিয়াল রুল লাগু করতে পারি। তো আমরা ডিটেলসে আসছি, জাস্ট হাইলাইটে প্রথমে বলে দিচ্ছি। আর লাস্ট হচ্ছে তোমার ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। ভারতবর্ষে যদি এমন কোন রকম সিচুয়েশন আসে যে যে তোমার ভারতবর্ষে যে সময় টোটাল যে টাকা রয়েছে, ঠিক আছে, মানে হচ্ছে টাকা বলতে এখানে তোমার হয়তো তোমার বিদেশের সঙ্গে লেনদেন করার জন্য একটা তোমার কারেন্সি দরকার হয়, সেই কারেন্সি দেখা গেলো প্রচুর পরিমাণে কমে গেছে কোনো কারণে, সেক্ষেত্রে তোমার ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি লাগু করা হবে। ঠিক আছে, যাই হোক, এবার আমরা ডিটেলসে দেখি যে ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি আর ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি সংবিধানের কোন কোন ধারা, কোন কোন আর্টিকেল পাওয়ারগুলো দেয় যে লাগু করার জন্য। ঠিক আছে, এবং তারপরে আমরা কি দেখবো যে কোন এমার্জেন্সি লাগু হলে সাধারণ মানুষের ক্ষেত্রে কি প্রবলেম হতে পারে, বা তোমার সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের পাওয়ারের কি পরিমাণ চেঞ্জ হতে পারে। ঠিক আছে, সেগুলো আমরা সবকিছু আমরা দেখবো। তো প্রথমেই চলো দেখি ন্যাশনাল এমার্জেন্সি। ন্যাশনাল এমার্জেন্সি হচ্ছে আর্টিকেল 352। তো আর্টিকেল 352 পাওয়ার দেয় কি তোমার রাষ্ট্রপতিকে ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করার জন্য। আচ্ছা, প্রথমে একটা জিনিস বলে দিই, এই যত রকম এমার্জেন্সি রয়েছে প্রত্যেকটা এমার্জেন্সিকে কিন্তু একমাত্র ঘোষণা করতে পারে তোমার রাষ্ট্রপতি। ঠিক আছে, আর কেউ তোমার ঘোষণা করতে পারবে না, রাষ্ট্রপতি একমাত্র ঘোষণা করতে পারবে। আর রাষ্ট্রপতি এই তোমার যখন এমার্জেন্সি শেষ হয়ে যাবে তখন রাষ্ট্রপতি ঘোষণা করবে যে হ্যাঁ এমার্জেন্সি শেষ হয়ে গেছে, নর্মাল লাইফে এবার সবাই ফিরে আসো। ঠিক আছে, তো আর্টিকেল 352 পাওয়ার দেয় কি ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করার জন্য, বা ন্যাশনাল এমার্জেন্সিকে কি 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 ক্ষেত্রে তোমার ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করা যেতে পারে সেটা পাওয়ার দেয় কি আর্টিকেল 375। স্টেট এমার্জেন্সি হচ্ছে তোমার আর্টিকেল 356, আর তোমার ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি হচ্ছে আর্টিকেল 360। ঠিক আছে, তো ভারতের যে সংবিধান রয়েছে, সংবিধানের বিভিন্ন রকমের তোমার পার্ট রয়েছে, প্রত্যেকটা পার্টের মধ্যে আর্টিকেল রয়েছে, আমরা এগুলো আগে ডিসকাস করেছি। যদি কেউ না জানা থাকে তাহলে একদম প্রথম ভিডিওটা দেখতে পারো, সেখানে প্রত্যেকটা পার্ট, আর্টিকেল এবং শিডিউল সম্পর্কে ডিটেলস ডিসকাশন করা রয়েছে। যাই হোক, তো আর্টিকেল 352 থেকে ন্যাশনাল এমার্জেন্সি পাওয়ার পায়, স্টেট এমার্জেন্সির জন্য আর্টিকেল 356, আর ফাইন্যান্সিয়াল এমার্জেন্সির জন্য তোমার 360। এবার আমরা চলে আসি যে ন্যাশনাল এমার্জেন্সি কোন কোন ক্ষেত্রে ঘোষণা করা যেতে পারে। তো তিনটে সংবিধানে উল্লেখ করা রয়েছে, তিন রকম সিচুয়েশনে ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করা যেতে পারে। এক হচ্ছে তোমার ওয়ার, ভারতবর্ষ যদি কোনো দেশের সাথে তোমার যুদ্ধে লিপ্ত হয়ে যায়, ধরো কথার কথা বলছি আজকে তোমার ভারতের সঙ্গে তোমার পাকিস্তানের যুদ্ধ হয়ে গেল, সেক্ষেত্রে ভারত সরকার চাইলে ভারতের ন্যাশনাল এমার্জেন্সি লাগু করতে পারে। তার কারণ কি? তার কারণ হচ্ছে, আসছি আমরা একটু পরে আসছি দেখতে পাবো, ন্যাশনাল এমার্জেন্সি যখনই আমরা লাগু করব তখন কি কি ইম্প্যাক্ট হয়, সাধারণ রুলস রেগুলেশনের ক্ষেত্রে কি কি ইম্প্যাক্ট হয়, তার জন্য ন্যাশনাল এমার্জেন্সিকে লাগু করা প্রয়োজন, সেটা আমরা দেখে নেব। তো যাই হোক, যদি ভারত কোনো দেশের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয় বা যুদ্ধ হতে পারে এরকম কোন রকমের তোমার ইন্টেলিজেন্সি থেকে যদি খবর পায়, সেক্ষেত্রে কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি লাগু করা যেতে পারে। ওকে, এবার একটা জিনিস কথা বলে দিই যে ন্যাশনাল এমার্জেন্সি কথাটা শুনে মনে হচ্ছে পুরো নেশন ওয়াইড হবে, পুরো ভারতবর্ষ হবে, তাই না? অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা না, সেটা ডিপেন্ড করছে যে তোমার পুরোটাই ডিপেন্ড করছে তোমার সরকারের উপরে, মানে প্রেসিডেন্টের উপরে, যে কোথায় লাগু করতে পারবে। যদি মনে হয় সরকারের, যদি মনে হয় যে না পুরো ভারতবর্ষেই ইম্প্যাক্ট রয়েছে, পুরো ভারতবর্ষ জুড়ে লাগাতে হবে, সেক্ষেত্রে তোমার ভারতবর্ষ জুড়েই তোমার ন্যাশনাল এমার্জেন্সি লাগু করতে পারে। অথবা কোনো একটা পার্টে, ঠিক আছে, যদি ধরো পাকিস্তানের সঙ্গে যদি যুদ্ধ হয়, তাহলে মনে করলো যে হ্যাঁ চলো কাশ্মীর, গুজরাট, তোমার পাঞ্জাব, এই অঞ্চলগুলোতে তোমার
ন্যাশনাল এমার্জেন্সি যদি লাগু করে দিই তাহলেই হবে, বাকিগুলোকে ইম্প্যাক্ট করার দরকার নেই। সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি স্পেশালি ওই এরিয়াগুলোতে ন্যাশনাল এমার্জেন্সি লাগু করতে পারে। যাই হোক, দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমার এক্সটার্নাল অ্যাগ্রেশন। এক্সটার্নাল অ্যাগ্রেশন মানে হচ্ছে ধরো বাইরের কোনো দেশের সাথে ঝামেলায় লিপ্ত হয়ে গেল, ঠিক আছে, যুদ্ধ হচ্ছে না কিন্তু একটা ওরকম একটা যুদ্ধের একটা মাহল তৈরি হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু বা অ্যাটাক করছে হঠাৎ করে কোনো দেখা গেল কোনো হঠাৎ করে কোনো বহির কোনো দেশ ভারতের উপর অ্যাটাক করে দিল, ঠিক আছে, তো সেই সমস্ত ক্ষেত্রে সেই অঞ্চলে তোমার এমার্জেন্সি লাগু করা যেতে পারে। আর লাস্ট প্রভিশন হচ্ছে তোমার আর্মড রেবিলিয়ন। আর্মড রেবিলিয়ন মানে হচ্ছে যদি কোনো অঞ্চলের মানুষ হঠাৎ করে তোমার হাতিয়ার তুলে নিয়ে যদি আন্দোলন শুরু করে, কোনো একটা অঞ্চলে বিদ্রোহ শুরু করে, হাতিয়ার নিয়ে প্রচন্ড একটা বিশাল এরিয়া জুড়ে একটা মানুষ বিদ্রোহ শুরু করে দিল কোনো একটা অঞ্চলে, সেক্ষেত্রে তোমার সেই অঞ্চলে ন্যাশনাল এমার্জেন্সি লাগু করতে পারে। তাহলে বোঝা গেল যদি ন্যাশনাল এমার্জেন্সি হয় সেক্ষেত্রে তিনটে তোমার ক্ষেত্র রয়েছে যেক্ষেত্রে তোমার ন্যাশনাল এমার্জেন্সি লাগানো যেতে পারে। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে ওয়ার, যদি ভারত কোনো দেশের সঙ্গে হঠাৎ করে যুদ্ধ লিপ্ত হয়ে যায় সেক্ষেত্রে, অথবা কোনো রকম এক্সটার্নাল কোনো শক্তি, এক্সটার্নাল কোনো দেশ যদি বা কোনো টেররিস্ট যদি কোনো অ্যাটাক হয়ে যায় কোনো একটা অঞ্চলে ভারতবর্ষে, সেক্ষেত্রেও তোমার ন্যাশনাল এমার্জেন্সি লাগু করা যেতে পারে। বা যদি কোনো জায়গায় কোনো অঞ্চলে মানুষ হাতিয়ার তুলে নিয়ে, ঠিক আছে, আন্দোলন শুরু করে দেয়, প্রচন্ড মানে বড় ধরনের কোনো আন্দোলন, সেক্ষেত্রেও ভারত সরকার চাইলে ওই অঞ্চলে তোমার ন্যাশনাল এমার্জেন্সি লাগু করতে পারে। এইবার চলে আসি ন্যাশনাল এমার্জেন্সি লাগু করার পর তাহলে কি হয়, কেন ন্যাশনাল এমার্জেন্সি লাগু করা কেন হবে এই সমস্ত ক্ষেত্রগুলোতে, সেগুলো আমরা এবার আলোচনা করে নিই। দেখো, যখন এই ন্যাশনাল এমার্জেন্সি কোনো একটা জায়গায় লাগু হবে তখন মানুষের প্রথম যেটা যাবে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস গুলোকে তোমার রিমুভ করে নেওয়া হবে। আগেই বলে দিই, আমাদের সংবিধানের আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35 পর্যন্ত এই আর্টিকেলগুলো ফান্ডামেন্টাল রাইটস ভারত মানুষকে দেয়, যে সমস্ত সিটিজেন রয়েছে তাদেরকে ফান্ডামেন্টাল রাইটস দেয়, মানে হচ্ছে যে তোমার মূল অধিকার। মূল অধিকার বলতে কি বোঝো, যেমন ধরো তুমি কোনো সময় এই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, ঠিক আছে, তোমাকে ধরো কেউ এসে তোমাকে আটকাতে পারবে না, তুমি এই রাস্তা দিয়ে হাঁটতে পারবে না। কেন এই কথা, এইরকম প্রভিশন কেন এসেছে সেটা যদি আমরা একটু পিছনে যাই তাহলে দেখতে পাবো যে অনেক আগে যখন সংবিধান ছিল না ভারতবর্ষে, তখন কি হচ্ছে, সমস্ত তোমার নিচু স্তরের যে সমস্ত মানুষ ছিল, ঠিক আছে, সেই সমস্ত বা যে সমস্ত শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবের যে সমস্ত মানুষ ছিল, তাদেরকে একটা রাস্তা দিয়ে হাঁটার জন্য তাদেরকে কিন্তু সমস্ত রাস্তায় হাঁটার জন্য অ্যালাউ ছিল না, ঠিক আছে। যে সমস্ত ধরো কোনো নিচু জাতের যদি কোনো লোক যদি রাস্তা দিয়ে হেঁটে যেত, সেক্ষেত্রে এমন একটা প্রভিশন ছিল যে তাদের পায়ের ছাপ যদি রাস্তায় পড়ে, সেটা নিজের পায়ের ছাপ নিজেকেই মুছতে মুছতে মানে যেতে হতো সেই সময়তে। বা কোনো কোনো জায়গায় যদি মন্দির থাকতো, তো মন্দিরের সামনে কোনো রাস্তা কিন্তু ব্যবহার করতে পারতো না, ঠিক আছে। তো এই সমস্ত প্রভিশন কিন্তু একটা সময় ভারতে এক্সিস্ট করতো। তো সেই জন্য কি হয়েছে, সংবিধানের মধ্যে তোমার ফান্ডামেন্টাল রাইটস যখনই নিয়ে আসে যে এইগুলো হচ্ছে মূল অধিকার, তুমি কোনো রাস্তা দিয়ে যাবে বা কোনো তোমাকে কেউ আটকাতে পারবে, তুমি ভারতবর্ষের যে কোনো জায়গায় তুমি যেতে পারো, ঠিক আছে, কেউ তোমাকে আটকাতে পারবে। হ্যাঁ, ডেফিনেটলি বিশেষ কিছু জায়গা রয়েছে, যেমন তুমি এখন যদি রাষ্ট্রপতি ভবনে তুমি যদি ঢুকে যাও, আমার সব ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, আমি যে কোনো জায়গায় যেতে পারি, তোমাকে আটকাবে না? আটকাবে। বাট হ্যাঁ, স্পেশাল কিছু জায়গা ছাড়া তুমি যে কোনো জায়গায় তুমি অবাধ বিচরণ করতে পারো, ঠিক আছে। বা ধরো তুমি রয়েছে, ধরো তুমি আন্দোলন করছো, এই যে তোমার কলকাতাতে যে সমস্ত তোমার এই যে এখন যে অনগোয়িং যে সিচুয়েশনটা চলছে, ঠিক আছে, এর জন্য যে সমস্ত প্রোটেস্ট হচ্ছে, এই প্রোটেস্ট গুলোও কিন্তু অ্যাকচুয়ালি তোমার ফান্ডামেন্টাল রাইটস এর জন্যই। যদি ফান্ডামেন্টাল রাইটস না থাকতো তাহলে কিন্তু কখনোই প্রশাসন এরকম ভাবে প্রোটেস্টকে মানে অ্যালাউ করতো না, ঠিক আছে, সাথে সাথে গ্রেপ্তার করে নিত। কিন্তু এটাও কিন্তু একটা ফান্ডামেন্টাল রাইটস, সেই জন্যই কিন্তু মানুষ আজকে প্রোটেস্ট করতে পারছে, ঠিক আছে। তো এরকম আরো অনেক কিছু রয়েছে ফান্ডামেন্টাল রাইটস, যেমন হচ্ছে তোমার ধরো যে সমস্ত আমাদের যখন দেখবে যে দুর্গাপুজোর সময় কি হয়, রাস্তার মাঝখানে তোমার প্যান্ডেল হয়ে যায়, সেই সময় কি মানুষের প্রবলেম হচ্ছে তো না, তাও কিন্তু গভর্নমেন্ট কিছু বলছে না, কিন্তু গভর্নমেন্ট নিজেই কিন্তু তাকে প্রমোট করছে, হ্যাঁ চলো পুজো করো, বা অ্যালাউ করছে, পুলিশ প্রশাসন দিয়ে দিচ্ছে, হেল্প করছে। তো কেন এগুলো? হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে। বা যখন যে সমস্ত ইয়ের সময়, ঈদের সময়
মানুষ রাস্তার মাঝখানে তোমার ইয়ে করে, ঈদের নামাজ পড়ে, সেক্ষেত্রে কি হয়, গাড়ি চলাচল ব্যবস্থা প্রচুর প্রবলেম হয়, কিন্তু তাও কিন্তু তাদেরকে কিন্তু বারণ করা হয় না, বরঞ্চ হেল্প করা হয়। তার কারণ হচ্ছে জানে যে এই যে ঈদের নামাজ বা দুর্গা পুজো বা যে কোনো পুজো পার্বণ কিছু দিনের জন্য, এগুলো হচ্ছে ধার্মিক একটা স্বতন্ত্রতা, ধার্মিক একটা অধিকার রয়েছে, এগুলো মানুষের তোমার মূল অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যেই পড়ে। তো এই ফান্ডামেন্টাল রাইটস গুলো আছে বলেই কিন্তু অ্যাকচুয়ালি মানুষ এক্সিস্ট করছে, নাহলে স্টেট স্টেট এত পাওয়ারফুল, মানে মানুষকে মানে এমন, যদি ফান্ডামেন্টাল রাইটস না থাকতো তাহলে মানুষের কোন রকম অধিকার থাকতো না। একদম সেই পুরোনো দিনে যে সমস্ত রাজতন্ত্রের সময় যেমন হতো যে রাজা চাইলে যে কোনো কারোর প্রাণ নিতে পারতো, সেরকম অবস্থায় হতো। শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইটস আছে বলেই কিন্তু মানুষের ওই সিচুয়েশনটা নেই, মানুষ নিজের মতো করে বাঁচতে পারে। ঠিক আছে, তো যাই হোক, তো যখনই তোমার ন্যাশনাল এমার্জেন্সি লাগু করা হবে কোনো একটা জায়গায়, এই যে আর্টিকেল গুলো রয়েছে, তোমার ফান্ডামেন্টাল রাইটস রয়েছে মানুষের, সেই ফান্ডামেন্টাল রাইটস গুলো কিন্তু তোমার পুরোপুরিভাবে সাসপেন্ড হয়ে যাবে। হ্যাঁ, এবার একটা কথা বলি, এখানে 12 থেকে 35 পর্যন্ত যে আর্টিকেল গুলো রয়েছে, এদের মধ্যে একটা স্পেশাল দুটো আর্টিকেল রয়েছে, একটাকে বলা হয় আর্টিকেল 19, সরি আর্টিকেল 20 আর আর্টিকেল 21। এই দুটো আর্টিকেল এমনই আর্টিকেল, আমরা পরে যখন আর্টিকেল নিয়ে ডিসকাস করবো তখন দেখতে পাবো। তো এই দুটো আর্টিকেল এতটাই পাওয়ারফুল যে শুধুমাত্র এই দুটো আর্টিকেল বাদে বাকি যে কোনো আর্টিকেলকে কিন্তু সাসপেন্ড করা যেতে পারে। এই আর্টিকেল দুটো কখনোই সাসপেন্ড করা সম্ভব না, বোঝা গেল? বাকি 19 থেকে 35 এর মধ্যে বাকি যত আর্টিকেল রয়েছে সেই আর্টিকেলগুলো সাসপেন্ড হবে। তাদের মধ্যে একটা আর্টিকেল রয়েছে আর্টিকেল 19। এই আর্টিকেল 19 থেকে আমরা কিন্তু যে সমস্ত, ধরো কখনো গভর্নমেন্ট যদি ঠিকঠাক কাজ না করে, আমরা গভর্নমেন্টের কাজের সম্পর্কে ক্রিটিসাইজ করতে পারি, কিন্তু কোনো পার্টিকুলার ব্যক্তিকে নিয়ে ক্রিটিসাইজ করতে পারি না। কিন্তু গভর্নমেন্টের যে কোনো পলিসি, সেগুলো সম্পর্কে আমরা ক্রিটিসাইজ করতে পারি। বিভিন্ন রকম যে সমস্ত, আমরা অনেক সময় দেখতে পাই ফেসবুকে বিভিন্ন রকম কার্টুন পিকচার আঁকা হয়, এগুলো মানে কি তুমি তোমার মনের ভাবকে তুমি তোমার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে পারো, এটাও কিন্তু একটা তোমার ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ছে। তুমি ভারতবর্ষের যে কোনো জায়গায় তুমি অবাধ বিচরণ করতে পারো, যে কোনো কিছু পেশা তুমি অ্যাকুয়ার করতে পারো। হ্যাঁ, তাই বলে তুমি বোম বাঁধার কাজ করতে পারবে না, সেক্ষেত্রে তোমাকে আটকিয়ে দেবে গভর্নমেন্ট। যাই হোক, যে সমস্ত লিগাল যে সমস্ত তোমার প্রফেশন রয়েছে সেগুলোকে তুমি করতে পারো, তো সেইগুলো কিন্তু এই ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে আসে। যাই হোক, তো 19-এর মধ্যে একটা আর্টিকেল রয়েছে, আর্টিকেল 19-এর মধ্যে একটা রয়েছে যে তুমি যে কোনো জায়গায় তুমি সভা করতে পারো। ঠিক আছে, সভা করতে পারো, সেখানে তোমার মিটিং মিছিল করতে পারো, সভা। তো ধরো কেন, এবার আমরা দেখবো যে এই আর্টিকেল গুলো কেন সাসপেন্ড করছে। তো একটা এক্সাম্পল তুমি নিচ্ছে আর্টিকেল 19। আর্টিকেল 19 মানুষকে পাওয়ার দেয় কি, যে তুমি সভা করতে পারো যে কোনো জায়গায়। তো ধরো কথার কথা বলছি, আজকে ধরো কলকাতাতে তোমার কোনো একটা জায়গায় এই মানুষ ধরো প্রোটেস্ট করছে, সভা হচ্ছে, ঠিক আছে। ঠিক এই সময়তেই ধরো হঠাৎ করে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো এই কলকাতার রাস্তা ধরেই ধরো কি হবে, প্রচুর মিলিটেন্ট যাবে, তার মিলিটারিতে যাওয়ার রাস্তা এটাই। তো এখন যদি মানুষ এই জায়গায় প্রোটেস্ট করতে শুরু করে, তাহলে মিলিটারিরা যাবে কি করে? মিলিটারি কি এসে দাদা একটু সাইড দিন, সাইড দিন, সাইড দিন, ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যুদ্ধ হচ্ছে, আমরা যাবো, আমরা বড় বড় ট্যাঙ্ক নিয়ে যাবো, ঠিক আছে, বা মিলিটারি সাপ্লাই করবো, ওরকম করবে না, ওরকম করবে না। যখনই তোমার ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করা হবে, সাথে সাথে ফান্ডামেন্টাল রাইটস গুলো সাসপেন্ড করে দেওয়া হবে। তুমি যে রাস্তার মধ্যে যে তুমি এই যে মিটিং মিছিল করছো, সব বন্ধ। পুলিশ আসবে বা মিলিটারি আসবে, তোমাদের সবগুলোকে লাঠি মেরে বার করে দেবে, সব বন্ধ। তখন তুমি বলবে মেরবেন না, মারবেন না, ফান্ডামেন্টাল রাইটস, ভাগ ফান্ডামেন্টাল রাইটস। আগে দেশকে বাঁচানোর ব্যবস্থা, তারপরে তোমার ফান্ডামেন্টাল রাইটস। তো সবকিছু তখন বন্ধ। তারপর ধরো কথা বলছি, সেম ভাবে কোনো জায়গায় একটা জায়গায় পুজো শুরু হয়, রাস্তার মাঝে প্যান্ডেল খাটিয়ে দিয়েছে, সে সময়তে যুদ্ধ শুরু হয়েছে কোনো একটা জায়গাতে, মারামারি কাটাকাটি শুরু হয়ে গেছে, তো সেখানে প্রচুর পরিমাণে পুলিশ পাঠাতে হবে। তো তখন কি রাস্তার মাঝে প্যান্ডেল সরাবে একটা করে, দাদা দাদা প্যান্ডেলটা একটুখানি সাইড দিন, যাবো না, সবকিছু উড়িয়ে দেবে, সব বন্ধ, তোমার কোনো রকম ফান্ডামেন্টাল রাইটস নেই, ঠিক আছে। তো দেখা গেল যে এই যে ব্যাপারগুলো দেখলাম, যে শুধুমাত্র দেশকে তখন রক্ষা করতে হবে, ঠিক আছে, দেশের সুবিধার জন্য তোমার আগে দেশ, তারপরে মানুষের যে সমস্ত ফান্ডামেন্টাল রাইটস সেগুলো। তো তার জন্য কি করা হয়, ফান্ডামেন্টাল রাইটস গুলোকে তোমার বন্ধ করে দেওয়া হবে, কখন, যখন ন্যাশনাল ইমার্জেন্সি শুরু হবে। আচ্ছা, সেটা একটা গেল। তাহলে ইম্প্যাক্ট কি দেখলাম, সাধারণ মানুষের উপর ইম্প্যাক্ট কি দেখলাম, যে সমস্ত ফান্ডামেন্টাল রাইটস গুলো ছিল সেগুলো তোমার সাসপেন্ড করছে। এক্সেপশনাল দুটো দেখলাম, যে আর্টিকেল 20 আর 21 বাদ দিয়ে সমস্ত ফান্ডামেন্টাল রাইটস তোমার সাসপেন্ড হয়ে গেল। ফান্ডামেন্টাল রাইটস কি হচ্ছে, সাসপেন্ড। এবার আমরা দেখবো যে পলিটিক্যাল সিস্টেমে কি চেঞ্জ হবে, সেন্ট্রাল স্টেটের মধ্যে কি চেঞ্জ হবে। তো যখনই তোমার ন্যাশনাল ইমার্জেন্সি লাগু করা হবে, তখন কি হবে, স্টেট গভর্নমেন্টের পুরোপুরি পাওয়ার কার কাছে চলে যাবে, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে চলে যাবে। সেন্ট্রাল গভর্নমেন্ট চাইলেই তোমার রাজ্যের যে কোনো, ধরো কোনো একটা রাজ্য পার্টিকুলার কোনো একটা এরিয়া, যখন আমরা দেখলাম যে ন্যাশনাল ইমার্জেন্সি যখন হচ্ছে,
কোন একটা পার্টিকুলার এরিয়া তো আমরা দেখেছি ন্যাশনাল এমার্জেন্সি ইম্পোজ করা যেতে পারে। তো সেই স্টেটের যদি উপর কোনো রকম আইন যদি দরকার মানে তোমার বানানো দরকার হতে পারে স্পেশাল, সেই আইনও কিন্তু তোমার সহজ সেন্ট্রাল গভর্নমেন্ট বানাতে পারবে। এবার কোশ্চেন হচ্ছে যে ন্যাশনাল এমার্জেন্সি কতদিন পর্যন্ত এক্সিস্ট করবে, বা ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করা কি কে করতে পারবে সেটা আমরা দেখে নিই। তো ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা সাধারণত রাষ্ট্রপতি করে। আচ্ছা, এবার একটা কথা বলি, দেখো আমরা অনেক রাষ্ট্রপতি হচ্ছে নমিনাল হেড। তো রাষ্ট্রপতি এরকম কিন্তু নিজের কোনো রকম পাওয়ার নেই যে এমার্জেন্সি ঘোষণা করা। রাষ্ট্রপতি অনেক এরকম, ছোটবেলায় মনে আছে, ধরো ছোটবেলায় তুমি যখন বাচ্চা ছিলে, ধর কেউ একজন এসেছে তোমায় টাকা দিচ্ছে, তুমি মনে মনে ভাবছো টাকাটা নি, কিন্তু হঠাৎ করে পাশ থেকে দেখতে পাচ্ছ তোমার মা এরকম করে একটুখানি লাল লাল চোখ করে তাকিয়ে দিয়েছে, তার মানে তুমি বুঝে নিলে টাকা দিতে বারণ করছো। তখন তুমি কি করবে? ঘাড় নাড়াবে, না 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 টাকা নেবো না। তো অ্যাকচুয়ালি কি, তুমি যে টাকাটা নিচ্ছ না, এর না নেওয়ার মতামত টাকার তোমার না তোমার মায়ের? অ্যাকচুয়ালি তোমার মায়ের, রাইট? মা লাল চোখ দেখে দিচ্ছে, ভয় পেয়ে গেছে আর নেবো না। ঠিক সেরকমই রাষ্ট্রপতি ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করে, ঠিক আছে, কিন্তু রাষ্ট্রপতি কোনো পাওয়ার নেই। অ্যাকচুয়ালি পিছন থেকে কে অনুমতি দেয়? বুঝতেই পারছো কে? প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেট যে মিনিস্টার রয়েছে তারা। তো প্রধানমন্ত্রী এবং ক্যাবিনেট মিনিস্টার যদি কখনো মনে করে যে হ্যাঁ ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করার দরকার, সেক্ষেত্রে কিন্তু তখন রাষ্ট্রপতি ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করবে। কিন্তু হ্যাঁ, প্রধানমন্ত্রী এবং যে ক্যাবিনেট মিনিস্টার তারা একটা লিখিত চিঠি দেবে রাষ্ট্রপতিকে যে হ্যাঁ এই সময় মনে হচ্ছে যে দেশের ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করা দরকার, তো আপনি ঘোষণা করুন। তো তখন রাষ্ট্রপতি কখন কি করবে, তোমার ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করে দেবে। ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসি যে শুধুমাত্র কি ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করে তো দেওয়া হলো, কিন্তু কতদিন পর্যন্ত থাকবে বা কি করে বন্ধ হবে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করি। তো দেখো, যখনই ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করা হবে, নিয়ম বলছে যে তার 30 দিনের মাথায় পার্লামেন্টের অনুমতি নিতে হবে। কোয়েশ্চেন হচ্ছে পার্লামেন্টের অনুমতি নিতে হবে মানে? আমরা তো জানি যে প্রধানমন্ত্রী সর্বসর্বা, প্রধানমন্ত্রী বা ক্যাবিনেট মিনিস্টার সর্বসর্বা, পার্লামেন্ট কেন আছে না? দেখো, পার্লামেন্ট মানে কিন্তু লোকসভা এবং রাজ্যসভা দুটো মিলিয়ে আসে, রাইট? লোকসভা এবং রাজ্যসভাতে কিন্তু আসে কি পার্লামেন্টের পার্ট হিসাবে। এবার দেখো, যখনই আমরা মিনিস্টার দেখবো, যদি আমরা প্রাইম মিনিস্টার দেখি, তো প্রাইম মিনিস্টার কিন্তু যে সরকার রয়েছে, যারা রুলিং পার্টি যারা রয়েছে, তাদের মধ্যে থেকে কে হয়? একজন প্রাইম মিনিস্টার হয়। এখানে কিন্তু কোনো অপোজিশন থাকে না। বা যে সমস্ত যে আমরা বললাম কি ক্যাবিনেট মিনিস্টার যারা বললাম, ক্যাবিনেট মিনিস্টারের মধ্যেও কিন্তু কখনো দেখতে পাবে না যে বিপক্ষ পার্টির কোনো লোক রয়েছে। তো যে পার্টি ভোটে জিতবে, যে পার্টি রুল করবে, তারা কিন্তু প্রধান প্রাইম মিনিস্টার এবং তাদের কিন্তু ক্যাবিনেট মিনিস্টার হবে, রাইট? তো এই প্রাইম মিনিস্টার এবং ক্যাবিনেট মিনিস্টার কাকে চিঠি লিখবে? রাষ্ট্রপতিকে চিঠি লিখবে যে এমার্জেন্সি ঘোষণা করো, রাইট? তো এখানে কি তোমার যে আর যারা বাকি লোক রয়েছে রাজ্যসভা বা লোকসভা, এই রাজ্যসভা লোকসভার যে বাকি যারা মেম্বার রয়েছে, যারা ভোটে জেতেনি, তাদের মধ্যেও তো কিছু লোক রয়েছে যাদের কিন্তু ভারতবর্ষের লোক ভোট দিয়েছে। কারণ ভারতবর্ষের সমস্ত লোক তো আর এই যারা রুলিং পার্টি তাদেরকে ভোট দেয়নি, অন্য পার্টিরও লোক রয়েছে। তো তাদেরও মতামত থাকা দরকার। তো তারা কোথায় রয়েছে? তারা বাকি লোকসভা রাজ্যসভার সাধারণ মেম্বার তারা। তো তাদেরও মতামত নেওয়া দরকার। তো যখনই তোমার এমার্জেন্সি ঘোষণা করা হবে, তার 30 দিনের মাথায় তোমার পার্লামেন্টের লোকসভা এবং রাজ্যসভা থেকে তোমার অনুমতি নিতে হবে। অনুমতি নেওয়ার পরে তোমার আরো 6 মাস তোমার এক্সটেন্ড হতে পারে কি ন্যাশনাল এমার্জেন্সি। তো প্রত্যেক 6 মাস অন্তর 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 এই ন্যাশনাল এমার্জেন্সি পারমিশন নিয়ে তোমার অনন্তকাল পর্যন্ত এই ন্যাশনাল এমার্জেন্সি চালিয়ে যেতে পারে। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে তাহলে বন্ধ কি করে করব? বন্ধ করার জন্য কি রাষ্ট্রপতি যদি কখনো মনে করে, আবার একই ব্যাপার, রাষ্ট্রপতি কখনো মনে করে মানে কি ক্যাবিনেট মিনিস্টার অ্যালং উইথ প্রাইম মিনিস্টার যদি কখনো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে বলে যে এবার ন্যাশনাল এমার্জেন্সি বন্ধ করে দিন, তখন কিন্তু রাষ্ট্রপতি ন্যাশনাল এমার্জেন্সিকে বন্ধ করার জন্য বলতে পারে। অথবা লোকসভা বা রাজ্যসভা যদি বলে যে হ্যাঁ ন্যাশনাল এমার্জেন্সি এবার আর দরকার নেই, যে সিচুয়েশনের জন্য ন্যাশনাল এমার্জেন্সি লাগু করেছিলাম সেই সিচুয়েশন এখন আর নেই, তাহলেও কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি কিন্তু বন্ধ করা যেতে পারে। তাহলে দুজন করতে পারে, এক হচ্ছে রাষ্ট্রপতি নিজে নিজে ঘোষণা করতে পারে, নিজে নিজে তো নয়, অ্যাকচুয়ালি প্রাইম মিনিস্টার যদি বলে, অথবা পার্লামেন্ট যদি পাস করে যে হ্যাঁ ন্যাশনাল এমার্জেন্সি দরকার নেই, তাহলে ন্যাশনাল এমার্জেন্সি বন্ধ হয়ে যেতে পারে। তো এই ছিল তোমার ন্যাশনাল এমার্জেন্সি। আচ্ছা, নেক্সট দিন আমরা স্টেট এমার্জেন্সি এবং ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি সম্পর্কে আলোচনা করবো। আজকে এই পর্যন্তই।